নমস্কার, গুড ইভিনিং। আমাদের লাইভ শোতে আপনাদের অবশ্যই কিন্তু স্বাগত জানাই। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল যাদের রয়েছে সেই প্রতিষ্ঠানের অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের বিশেষ দিন, ওয়ার্ল্ড হেলথ ডে। স্বাস্থ্য সচেতন হতে হবে এবং ওয়ার্ল্ড হেলথ ডে যেহেতু, আমাদের কিন্তু স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে প্রতিনিয়ত। তাই ডাক্তারবাবুরা তো থাকবেনই, আজকের দিনে না করলে তো হবে না লাইভ। এবং তাই কিন্তু আমাদের এনবিপির পক্ষ থেকেও আমাদের ডাক্তারবাবু উপস্থিত, চেম্বার করে সশরীরে উপস্থিত লাইভ প্রোগ্রামে। আপনারা ফোনে আসতে পারবেন, ফোন নাম্বার খোলা। আমাদের নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে। ওয়ার্ল্ড হেলথ ডে যেহেতু আজকে স্পেশাল প্রোগ্রাম, ভালো থাকার কিছু উপায়, ভালো থাকার কিছু জায়গা আমরা জানতে পারবো আমাদের ডাক্তারবাবু, বিশেষজ্ঞ ডাক্তারবাবু সুপরামর্শে। উপস্থিত আছেন আমাদের মধ্যে স্টুডিওতে ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর ভাদুরী, বলতে বলতে ফোনও এসে গেছে। আমরা একটু আলোচনা শুরু করব ভেবেছিলাম, যাই হোক করব, অনেকক্ষণ আছি তো। মাঝখানে একটু ইন্টারভিউ শুনিয়ে নেব 30 মিনিটের মাথায়, পেশেন্টরা কে কি বলেন সেটা জানবো। আর পুরোটাই আমরা বাকি লাইভে থাকবো স্টুডিওতে। এনবিপির অনুষ্ঠান, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের ফোনও নেব। ডাক্তারবাবু, একটু ফোন নিয়ে কি আলোচনা আসবো? দেখে নি কে আছেন ফোনে, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন, পান্টি দাস ট্যাংরা থেকে। কি প্রবলেম বলুন, ডক্টর ভাদুরী আছেন লাইভ প্রোগ্রামে। মোটা হয়ে যাচ্ছেন? আচ্ছা, আপনি শুনতে থাকুন। নমস্কার বান্টি বাবু, আপনি আমাদের নিয়মিত শ্রোতা কলার। আপনি সবসময় আমাদের কল করেন, থ্যাংক ইউ আপনাকে যে আপনার সচেতনতা গুলো বাড়ছে কিন্তু এই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। এবং আপনি যে মন দিয়ে প্রোগ্রামগুলো শোনেন, এটাই কিন্তু শুধু আপনার উপকার হচ্ছে তাই নয়, আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু হয়তো আপনার থেকে এই ব্যাপারে ইনফরমেশন পায়। আর আজকে যেহেতু ওয়ার্ল্ড হেলথ ডে, তার জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে। আজকে থেকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা নিজেদেরকে প্রতিদিন একটু একটু করে পরিবর্তন করে নিজেদেরকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আপনার বয়স আর কত ওজন একটু ডাক্তারবাবুকে বলে দিন। 35। ওজন কত? 90। হাইট কত একটু বলে দিন। 5 ফুট 90 কেজি। বিশাল একটা তফাৎ রয়েছে আপনার ওজনে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা রেখে আপনি শুনুন, ঠিক আছে? আর লাইভে আপনি যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে লাইভ হয় সেখানেও আপনি দেখতে পারবেন এটা, ঠিক আছে? এবার আপনি শুনুন কি বলছি আমি। মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে ওজন একটা কিন্তু বড় সমস্যা মানুষের, যেটা বিভিন্ন রোগকে কিন্তু ডেকে ডেকে নিয়ে আসে, ইনভাইট করে নিয়ে আসে। অতিরিক্ত ওজন থেকে আমাদের কি কি সমস্যা হতে পারে একটু আলোচনা করলে সবারই বুঝতে সুবিধা হবে। দেখবেন, অতিরিক্ত ওজন থেকে প্রথম যে বেসিক ব্যাপারটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি ডায়াবেটিক হয়ে যেতে পারি। দ্বিতীয় যে ব্যাপারটা, আমাদের হার্টের সমস্যা আসতে পারে, হাইপারটেনশন বা হাই বিপির সমস্যা আসতে পারে। তৃতীয়ত যেটা, আমাদের বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা বাড়তে পারে। চতুর্থ যে ব্যাপারটা, আমাদের নিঃশ্বাসের কষ্ট হতে পারে। তারপরে আরেকটা ব্যাপার আছে যেটা আমরা দেখি যে রাত্রিবেলা নাক ডাকার যে সমস্যাটা, এটা বাড়তে পারে। আমাদের খাদ্য খাবার হজম না হওয়ার সমস্যাটা বাড়তে পারে। এবং দেখা যাবে যে আমরা যে চলাফেরা করছি তার মধ্যে আমাদের যে একটা অস্বস্তি হয় ওজন থাকার কারণে, এবং এগুলোও বাড়বে। এবং আমাদের দেখা যায় অনেক সময় অ্যাসিড রিফ্ল্যাক্স, যেটা জিইআরডির প্রবলেমও কিন্তু দেখা যায়। যাদের ধরুন একটু বসে বেশি কাজ, তাদের ক্ষেত্রে পাইলসের সমস্যাও আসতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে পিসিওডির সমস্যা, এবং দেখা যায় যে ইনফার্টিলিটির সমস্যাও কিন্তু এই ওজন বেড়ে যাওয়ার থেকে হয়। তাহলে আমাদের কি করণীয়? আমাদের একটা এমন লাইফস্টাইল আজকের থেকে নেওয়া উচিত, আমাদের মেনটেন করা উচিত, যেখানে আমার ওজনটা প্রথম কথা বাড়তে পারবে না যদি আমার ওজন বেড়ে থাকে, এবং সেটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে এনে কমিয়ে নেওয়া। এটা যদি আমরা মেনটেন করতে পারি, এবং যখন আমরা নিজেরা সেই সঠিক ওজনটায় পৌঁছে যাব, দেখবেন আপনার অনেক সমস্যা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। উইদাউট মেডিসিন দেখবেন আপনি অনেক সমস্যার সমাধান করে ফেলছেন শুধু আপনার ওজন কমিয়ে। এবং এর জন্য আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে খুব ভালো ব্যবস্থা আছে। আপনারা একবার আসুন, যাদের এই ওজনের সমস্যা আছে,
এসে ট্রিটমেন্ট করান, দেখবেন আপনার এই ট্রিটমেন্ট করতে গিয়ে আরো 5টা যেই কারণগুলো আমি বললাম সেগুলো অনেক ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু আরেকটা যেটা বয়সের ছাপ মনে হয় বেশি হয়ে যায় ওজন থাকলে, সেটাও কিন্তু আপনি কন্ট্রোল করে আরো একটা ইয়ঙ্গার লুক আপনি পেয়ে যাবেন। বাহ, ডাক্তারবাবু কিন্তু সব সময় ভালো পরামর্শগুলো দেন আমাদের, এবং আজকে তো পাবোই, আমরা বেশি বেশি করে সুপরামর্শ পাবো। ওয়ার্ল্ড হেলথ ডে, আমাদের স্বাস্থ্য সচেতনতা খুব দরকার। এখনো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে অনেকটা সচেতন হচ্ছি, অ্যাওয়ারনেস বাড়ছে, কনসিয়াসনেস বাড়ছে, তার পাশাপাশিও কিন্তু আরো আরো অনেক দরকার। ডাক্তারবাবু কি টিপস দেবেন আমাদের আজকে? দেখুন, আমি একটাই কথা বলবো যে আমাদের একটা লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে, তাহলেই আমরা সুস্থ থাকবো। প্রথম যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু খাদ্য খাবারের ধরনগুলো ঠিক রাখতে হবে। কেমন খাদ্য খাবার আমাদের উচিত? প্রথম কথা আমি বলি কি কি খাদ্য খাবার আমাদের বাদ দেওয়া উচিত। যে খাবারগুলো আমরা দেখছি, যে খাবারগুলো চট করে নষ্ট হয় না, যে খাবারগুলোর মধ্যে প্রাণ নেই, সেই ধরনের খাবারগুলো যখন আমার বাড়িতে আসবে সেগুলোকে আমরা কিন্তু যতটা পারবো অ্যাভয়েড করে দেব। যেসব খাবার ফ্যাক্টরিতে তৈরি হয়ে বাড়িতে ঢুকছে বা আপনার হাতে পৌঁছচ্ছে সেই খাবারগুলোকে আমরা বাদ দেব। যেসব খাবারগুলো দেখছি যে আমার মুখের স্বাদের খাবার, সেই খাবারগুলোকে আমরা কিন্তু ত্যাগ করব। এবং অতিরিক্ত মানে রেডিমেড ফুড যেগুলো বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে, আমরা কিনে কিনে খাচ্ছি, সেগুলোকে যতটা পারবো বাদ দেব। এইভাবে যদি আমরা খাওয়া দাওয়াটাকে মেনটেন করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং তার পাশাপাশি আমাদের যে খাদ্য খাবারগুলো হবে সেটা কেমন হবে, যত রকম স্বাদ আছে, নোনতা আছে, মিষ্টি আছে, টক আছে, ঝাল আছে, তেতো আছে এবং কষা আছে, এরকম যে 6 রকম টেস্ট আছে আমাদের জিভে, যে এরকম 6 রকম যে স্বাদ আছে, সেই 6 রকম স্বাদের খাবারগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে খাবো। খাবারের মধ্যে সব রকম স্বাদই যাতে আমি সারা সপ্তাহে পেয়ে যাই, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তারপর আরেকটা কথা, কখন খাবোটাও একটা ম্যাটার করছে। একটা হচ্ছে কি খাবো, আরেকটা হচ্ছে কখন খাবো। কখন খাবোটা যদি আমি মাথায় রাখি, তাহলে আমাদের আজকালকার লাইফস্টাইলের জন্য আমাদের খাওয়ার টাইমটাই কিন্তু অনিয়মিত হয়ে গেছে। কোনো সঠিক একটা টাইমে আমরা খাদ্য খাবার খাই না। কিন্তু চেষ্টাকে যদি করি তাহলে কিন্তু আমরা এটা পারি যে আমরা ঘুম থেকে উঠে যখন খাবো, হালকা গরম জল ফার্স্ট খাবো, তারপরে আমরা যেসব খাবারগুলো খাবো সেগুলো যাতে সহজ পাচ্য হয়, হালকা খাবারগুলো খাবো। তারপর আমরা দুপুরের দিকে যখন সূর্য সবার উপরে মাথার উপর থাকে, তখন কিন্তু আমাদের যে মানে ডাইজেস্টিভ ফায়ার যেটাকে বলি, যে অগ্নি আমাদের খাদ্য খাবারে হজম করাতে সাহায্য করে, সেই টাইমটায় কিন্তু সে সবচেয়ে প্রখর থাকে, সবচেয়ে ক্ষমতাবান থাকে। আমাদের ওই টাইমে যদি খাদ্য খাবার খাই তাহলে আমাদের খাওয়াটা খুব সুন্দর হজম হয়ে যাবে। এটা মাথায় রেখে আমাদের খাদ্য খাবার খেতে হবে, এবং ওই সময় আমরা বেশি বেশি ভারী খাবারগুলো খেয়ে নেব যাতে সহজে হজম হয়ে যায়। বিকেলে যখন আমরা খাদ্য খাবারগুলো খাবো, মানে রাতের ডিনারটা আমাদের খেতে হবে একটু তাড়াতাড়ি, সূর্য অস্ত যাওয়ার পরে যতটা তাড়াতাড়ি পারা যায়। আমরা সাধারণত আজকে কি করি, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো এরকম খাদ্য খাবার খাই। একেবারে ওরকম না করে আমরা যদি 8টা, 8:30, ম্যাক্সিমাম 9টার মধ্যে খাদ্য খাবারগুলো খেয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। তাহলে দেখা যাবে যে সহজ পাচ্য যদি খাবার রাতে খাই, সকালে সহজ পাচ্য খাবার, দুপুরবেলা একটু ভারী খাবার, তাহলে দেখবেন আমরা খুব ভালো থাকবো। এবং শরীরের মধ্যে আমাদের যে নিউট্রিশন, যে কি বলবো, খাদ্যের যে গুণাগুণ, সেগুলো কিন্তু বেশি করে আমাদের শরীরে যাবে, আমাদের শরীরকে সুস্থ করতে সাহায্য করবে। এইভাবে আমাদের খাদ্য খাবারটা মেনটেন করতে হবে। সুতরাং আমাদের কিন্তু অবশ্যই ভীষণই ভালো দিকে লক্ষ্য রেখে সুন্দরভাবে এগিয়ে চলতে হবে খাদ্য খাবারের হ্যাবিটগুলোর ব্যাপারে। কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমি রমজান থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। প্রচন্ড সমস্যা হচ্ছে, মানে হাঁটু মানে বেঞ্চ করতে প্রবলেম। আচ্ছা, ওনার মায়ের হাঁটুর প্রবলেম। হাঁটুতে ব্যথাও। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? সমস্যাটা হচ্ছে প্রায় 2-3 বছর ধরে। তবে আগে একটু ব্যথা করতো, ইদানিং একেবারেই হাঁটু মানে চলছে না, একেবারে চলাফেরা উনি বাইরে হয়। আচ্ছা আচ্ছা। আর মায়ের বয়স কত?
68 প্লাস। আচ্ছা, আর এখন উনি হাঁটাচলা করলে ব্যথা করে নাকি বসে থাকলে শুয়ে থাকলেও ব্যথা হয়? না, হাঁটা চলা করলেই মেন ব্যথাটা করে। মোটটা পাটা যখন নাড়াচ্ছেন, যে কোনো কাজের জন্য পাটা নাড়ালেই ওনার হাতে পেইনটা হচ্ছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছেন এগুলো। দেখুন, এই যে ব্যাপারগুলো, এখানে যদি আপনি শুধু ব্যথার ওষুধ খাইয়ে ওনাকে রাখেন তাহলে কিন্তু ওনার কিডনি, লিভার এগুলোতে কিন্তু খুব বড় বাজেভাবে এফেক্ট করবে। ঠিক আছে, আরো 5টা লোকেরও কিন্তু তাই হয় যে দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খেলে এই প্রবলেমগুলো কিন্তু ভেতরে ভেতরে আরো মানুষকে শেষ করে দেয়। তো সেটা না করে আপনি যদি এটাকে আপনি কিওর করতে চান তাহলে কি করতে হবে, আপনার প্রপার আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের কাছে এসে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করালে দুটো ব্যাপার হবে। প্রথম কথা, ওনার যে জয়েন্টের স্টিফনেস গুলো কমবে। বয়স বাড়ার সাথে সাথে কি হয়, এই যে হাড়ের যে জয়েন্টের মধ্যে যে একটা লুব্রিকেন্ট থাকে, তেল জাতীয় জিনিস থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হতে থাকে। যখনই ড্রাই হতে থাকে তখন চলাফেরায় কিন্তু অসুবিধা হয়, একটা স্টিফনেস আসে, জয়েন্টটা মুভমেন্টটা ঠিকমতো হয় না, সেটা ঠিক করতে হবে। তার পাশাপাশি আবার দেখতে হবে সেখানে ক্ষয় হয়েছে কিনা কোনো রকম। যদি দেখা যায় রিপোর্টে ক্ষয় হয়ে গেছে দেখা যাচ্ছে, তাহলে সেটা যাতে আর বাড়তে না পারে সেটাকে কন্ট্রোল করতে হবে। এবং তার সাথে সাথে ওনার শরীরের যে ক্ষমতা সেটাকে বাড়াতে হবে। এইভাবে যদি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু উনি বেটার থাকবেন আর অনেক প্রবলেমের থেকে নিজেকে ঠিক রাখতে পারবেন। আরেকটা কথা যেটা বলবো, আমাদের এখানে কিন্তু শুধু আয়ুর্বেদিক মেডিসিনের ট্রিটমেন্ট হয় না, শুধু মেডিসিনের ট্রিটমেন্ট হয় না আয়ুর্বেদিক, এখানে কিন্তু তার পাশাপাশি আয়ুর্বেদিক পঞ্চকর্মার ট্রিটমেন্ট হয়, যে পঞ্চকর্মার দ্বারা কিন্তু বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যাকেও কিন্তু ঠিক করে নেওয়া যায়। সুতরাং এনবিপির হাত ধরুন, রেড বক্সের নাম্বারে কথা বলে নিন। কে আছেন বলুন। হ্যালো, আমি হাওড়া থেকে বলুন। ডক্টর ভাদুরী আছেন লাইভ প্রোগ্রামে। কি সমস্যা বলুন, শারীরিক সমস্যা কি আছে? পাইলস হয়েছে? টাইফয়েড হয়েছে? আচ্ছা, বয়স কত? বয়স 43। আপনি ডাক্তার দেখিয়েছেন? দেখুন, টাইফয়েড একটা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন, ডাক্তারবাবু বলছেন টাইফয়েডের ব্যাপারে। দেখুন, আপনার যেটা হয়েছে টাইফয়েড, এটা একটা ডিজিজ, একটা ইনফেকশন থেকে হয়। ঠিক আছে, সেই ইনফেকশনটা আপনাকে ধরেছে, বিভিন্ন কারণে থাকতে পারে। সাধারণত দেখা যায় যদি মানুষ অপরিষ্কার জায়গা থেকে খাদ্য খাবার খায়, সেখান থেকে কিন্তু এটা ট্রান্সমিট হয়। বাড়ির কিচেন বা খাবার দাবার যেখানে রয়েছে সেইটা, অথবা বাইরের থেকে যে আপনি খাবার দাবার খাচ্ছেন সেখানে যদি অপরিষ্কার খাবার দাবার থেকে এগুলো কিন্তু স্প্রেড করতে পারে। এইগুলো কিন্তু বেশিরভাগটাই দেখা যায় খাদ্য খাবার থেকে স্প্রেড করে। এই ইনফেকশনটা স্প্রেড করলে প্রথম যেটা হবে, আপনার জ্বর আসবে। জ্বর আসার পর তখন যখন টেস্ট করবেন, রিপোর্টে দেখা গেল যে আপনার টাইফয়েডের মানে যে জ্বরটা এসছে ওটা টাইফয়েড রোগের থেকে এসছে। এটা ইমিডিয়েট তার ট্রিটমেন্ট করতে হবে। আপনি ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ডাক্তারবাবু বলেছে, নিশ্চয়ই ডাক্তারবাবু সেই অনুযায়ী ওষুধ দিয়েছে, ওষুধ কন্টিনিউ করুন। এবং আপনি যেটা জানতে চাইছেন এর থেকে কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা, অনেক রকম, যে কোনো ডিজিজের অনেক রকম সাইড এফেক্ট হতে পারে প্রপার যদি ট্রিটমেন্ট না করানো হয়। বা ধরুন অনেক সময় দেখা যায়, একটু সঙ্গে থাকুন ফোনে। হ্যালো, একটু সঙ্গে থাকুন, আগের জনকে ডক্টর ভাদুরী বলছেন, তারপর আপনার কথা প্রসঙ্গ শুনবো, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, তো সেই হিসাবে যে আপনার প্রবলেম হতে পারে সেগুলো অনেক সময় দেখা যায় যে টাইফয়েড হওয়ার পর অনেকের চুল পড়ে যাচ্ছে, অনেকের এমনি দেখুন একটা নরমাল থাকে এরকম, যেগুলো ইনফেকশিয়াস ডিজিজ, এগুলো হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো হয় জেনারেলি ক্রনিক ডিজিজের, মানে অনেক দিন থেকে ভোগা ডিজিজের। আর ধরুন এই যে আপনার বিভিন্ন ধরনের যে মানুষের জ্বর আসছে এরকম, বা ইমিডিয়েট যেগুলো ট্রিটমেন্ট, বা ওটা অ্যাকিউট ডিজিজ বা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ যেগুলোকে বলা যায়, সেগুলো হচ্ছে ধরুন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো থেকে যে ডিজিজগুলো হয়, বা ফাঙ্গাল ইনফেকশন এগুলো থেকে। ঠিক আছে, ওগুলোর
ইমিডিয়েট আপনার চিকিৎসা করাতে হবে। এবং যেগুলো ক্রনিক ডিজিজ আছে, ধরুন আপনার অন্য কোনো একটা রোগের থেকে আপনার লিভারটা ড্যামেজ হচ্ছে, সেই লিভার ড্যামেজটা কিন্তু আমাদের এখানে ঠিক করানো যাবে। কোনো একটা বিষয়ের জন্য অনেক দিন ধরে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, তার থেকে আপনার কিডনির সমস্যা হয়ে গেল, সেই কিডনিটা খারাপ হচ্ছে, সেইটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, সেটাকে আমরা আস্তে আস্তে ঠিক করতে পারবো। এই ধরনের যে ক্রনিক মানে পুরনো রোগের ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদেতে খুব ভালো হয় এবং তার রেজাল্টও কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, তার জন্য একটা কথাই বলবো, যখন ইমিডিয়েট কোনো আপনার মানে ডিজিজ হয়েছে, যেটা ইনফেকশন থেকে হয়েছে, ইমিডিয়েট আপনার নিয়ারেস্ট ডক্টরকে দেখিয়ে নিচ্ছেন। কিন্তু দেখছেন যে লং রান ধরে আপনার একটা রোগ চলছে বা বুঝে পাচ্ছেন না কি হয়েছে। অনেকের দেখা যায় যে জ্বর আসছে যাচ্ছে অনেক দিন ধরে, অনেকবার অ্যান্টিবায়োটিক্স খেলেন, কাজ হলো না, অনেকবার প্যারাসিটামল খেলেন, কাজ হলো না। তাহলে ভেতরের কারণটা বার করতে হবে। কোনো কি একটা ইনফেকশন আপনার শরীরে রয়েছে যেটা ঠিক হচ্ছে না। এইভাবে যে ক্রনিক ডিজিজটা, সেইগুলোকে কিন্তু আমাদের আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট আছে। আপনারও যদি সেরকম কোনো প্রবলেম থাকে, হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। হেল্পলাইন নাম্বারটা দেখুন টিভিতে রয়েছে, রেড বক্সের মধ্যে লিখে নিন 9830235527 অথবা 37। আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হেল্পলাইন নাম্বার টিভিতে রয়েছে, রেড বক্সে লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জয়নগর থেকে বলছি। বলুন, কি শারীরিক রোগ ব্যাধি আছে? ডক্টর ভাদুরী লাইভে আছেন, বলুন। আমি ডাক্তারকে বলছিলাম, বলছে এখন না আমরা হাঁটু মানে করে মানে সিঁড়ি ভাঙতে গেলে মানে হাঁটুতে লাগে আর কি, মানে আওয়াজ হয়। বয়স কত আপনার? আমার ওই 47 বছর বয়স। আপনার কি পিরিয়ডস বন্ধ হয়ে গেছে না এখনো চলছে? মেনোপজ কি হয়ে গেছে না হয়নি? 2 মাস হচ্ছে, মানে হচ্ছে না এখনো। 2 মাস হচ্ছে না। এমনি শারীরিক আর কোনো সমস্যা দেখা দিচ্ছে? না, বলতে মানে আমি যখন একটু এই নিচু হয়ে যখন ফুল গাছে জল দিচ্ছি না, তারপরের দিনকে দেখছি আমার পিছনে যে খায়ের নিচটাতে আমার প্রচন্ড মানে ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনার তার মানে ব্যথাটা হচ্ছে কোমর থেকে নিচের দিকে নামছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনি শুনুন। দেখুন, জেনারেলি এই ব্যাপারটা হয় কোমরের যে হাড়ের মধ্যে চাপ পড়ছে। একটু সঙ্গে থাকুন ফোনে। কোমরের যে হাড়ে চাপ, একটু সঙ্গে থাকুন। হ্যালো, আচ্ছা, আগের জনকে ডাক্তারবাবু বলুক, তারপর আবার নিচ্ছি, আপনার কথা শুনবো। এই যে আপনি যখনই নিচু হয়ে কাজ করছেন, সামনের দিকে আপনার হাড়টা কি হচ্ছে, চাপ খাচ্ছে। যখনই সামনের দিকে হাড়ে চাপ লাগছে, তখনই কি হচ্ছে, আপনার নার্ভের ওপর চাপ পড়ছে। নার্ভের ওপরে চাপ পড়ার সাথে সাথে ওই নার্ভগুলো যেখানে যেখানে গেছে আপনার পেইন হচ্ছে। এই যে পেছন দিয়ে থায়ের নিচ দিয়ে নাবছে ব্যথাটা, এটা জেনারেলি সায়াটিকা বলা হয়। ঠিক আছে, সায়াটিক নার্ভ আছে আমাদের, সেই নার্ভের ওপরে চাপ পড়লে এই ব্যথাটার সৃষ্টি হয়। এটা হয় কারণ হচ্ছে আপনার যে হাড়টা, সেটা জয়েন্টগুলো দুর্বল হচ্ছে। হয়তো এক্সরে করলে দেখা যাবে সেখানে হয়তো লাম্বার স্পন্ডিলাইটিসও আছে, বা ইরোশন হয়েছে, মানে ক্ষয় হয়ে গেছে, বা ওখানে দেখা যাবে যে আপনার কোনো কারণে যে হাড়ের মাঝখানে যে কথা বলবেন না আপনারা ফোন পেয়ে। আচ্ছা আচ্ছা, সরি সরি। তাহলে এরকম তখন দুটো হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, ডিস্কগুলো যখন অনেক সময় সরে যায়, তখন কিন্তু দেখা যায় পেন হচ্ছে, বিভিন্ন কারণ। এবার আপনি আমাদের এখানে এলে সেটা আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে ওটা কিন্তু ঠিক হবে। বাহ, ব্যথা যন্ত্রণা পুষে রাখবেন, এনবিপিতে আসুন, অনেক চেম্বার আছে, যেটা কাছে হবে আপনি চলে আসুন। আমি সব চেম্বার বলবো, হেল্পলাইনের নাম্বার দুটো লিখে নিন, টিভিতে লাল বক্সে আছে। প্রচুর ফোন, আজকে অনেকদিন পর লাইভ হচ্ছে, প্রতিদিন এই সময় আমাদের প্রোগ্রাম থাকে, তাই আজকে আমরা প্রচুর ফোন পাচ্ছি, আর ডক্টর ভাদুরী সবাইকে উত্তর দিচ্ছেন। একটু ধৈর্য ধরে থাকবেন। কে আছেন বলুন এবার? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি অশোকনগর থেকে বলছি। আচ্ছা, যখনই ফোন পাবেন না আর নিজেদের মধ্যে কথা বলবেন না, তাহলে আমাদের অসুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার বলুন, অশোকনগর থেকে কি প্রবলেম বলুন, ডক্টর ভাদুরী আছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ডক্টর, আমার আজকে প্রায় 2 বছর ধরে আমার মানে প্রচন্ড ফুসফুসে কাশি হয়, আর ওপর দিকে নিঃশ্বাসটা যখন টানি তো নিঃশ্বাসটা ফেলতে কষ্ট হয়। আর মাঝখানে আমি একবার বুকে এক্সরে করে ডাক্তার দেখিয়েছিলাম, তখন বলছিল আমার বুকে কফ জমে গেছে, মানে সর্দি বসে গেছে। তখন আমি অনেক ট্রিটমেন্ট করেছি, আমার কিছুতেই কিছু হচ্ছে না। এখন আমার ইদানিং দেখি এটা বেড়েই চলেছে, আর খুব পটির সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনাকে যে ওষুধগুলো দিয়েছে, সেই ওষুধগুলো কি কফ সারানোর ওষুধ দিয়েছে কোনো?
দিয়েছিল তো, অনেক কিছু দিয়েছিল, কিছুতেই কোনো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, বুকটা একদম ভার হয়ে থাকছে সবসময়। আপনি আমায় একটা কথা বলুন, আপনি যে ইনহেলার নিয়েছেন, যখন ইনহেলারটা নিচ্ছেন তখন কি সাথে সাথে একটা আরাম পাচ্ছেন না পাচ্ছেন না? তখন একটু ভালো লাগছে, কিন্তু এখন তো ইনহেলার বন্ধ আছে। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আর এমনি তাছাড়া কোনোদিন কোনো রকম ওষুধ খাচ্ছেন না, হার্টের, প্রেসারের, এই ধরনের কিছু? হ্যাঁ, প্রেসারের ওষুধ খাচ্ছি আমি। আর কোলেস্টেরল আছে দেখে আমি একটা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ওটা বন্ধ আছে। আচ্ছা, আরেকটা কথা, আপনার কোনো ইসিজি করেছেন কোনো সময়? ইসিজি হ্যাঁ করেছি। রিপোর্ট ভালো আছে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি আবার ফোন রেখে টিভিতে শুনুন এবার। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, এই যে ব্রিদিং এর যে প্রবলেম, এটা দুরকম হয়। দেখুন, কফ বসে গেছে, তারা 2 বছর ধরে নিশ্চয়ই কফটা বসে থেকে তার জন্য প্রবলেম হবে না, ঠিক আছে? সেখানে দুটো সমস্যা হয়। অনেক সময় হয় সেখানে কি হয় যে আমাদের যে লাংসটা সেটা কেন বাড়তে পারে না, বড় হতে পারে না, কফ জমলেও যেটা হয় সেটা হচ্ছে মিউকাস গিয়ে ওই জায়গাগুলোতে আটকে দেয়। এবার নিঃশ্বাস ছাড়তে গেলেও কষ্ট হয়, বেশি করেও নিতে পারে না, ছাড়তে আরো কম পারে, এই জিনিসটা হয়। তখন মানে কি আমাদের লাংসের যে বেলুনগুলো ফুলতে পারে না, আবার ছোট হতে পারে না ঠিক মতো, কারণ ওটাকে আটকে রাখে আঠার মতো একটা জিনিস, মিউকাস। এইবার এটা থেকে দুটো জিনিস হয়, অনেকের অ্যাজম্যাটিক কন্ডিশন হয় যেটা অ্যালার্জি থেকে হয়, আরেকটা অনেক পেশেন্ট হয় সিওপিডি কেস, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে লাংসে যে নিঃশ্বাস নিতে পারাটা, এইটার সমস্যা। এইটা কিন্তু আপনার যদি ভালো মতো ট্রিটমেন্ট না করেন, যত বয়স বাড়বে এইটার প্রকোপ কিন্তু আরো বাড়তে থাকবে। 2 বছর ধরে আপনি ঠান্ডা লেগেছিল, ভালো কথা, সেটার পর ট্রিটমেন্ট করেছেন, যখন ইনহেলার নিচ্ছিলেন তখন ভালো ছিলেন, এখন নিচ্ছেন না। এবার ইনহেলার নিয়ে কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে না, কিন্তু ওটা ইমার্জেন্সিতে খুব ভালো কাজ করে, ঠিক আছে? আমি বলবো যদি পার্মানেন্টলি এটাকে ঠিক করতে চান তাহলে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে। দেখুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট কি বলছে, আমাদের ত্রিদোষ আছে, বাত, পিত্ত, কফ। যাদের এই 3টে দোষ ব্যালেন্স থাকে সেই ব্যক্তি সুস্থ থাকে, মানে যতটা থাকার কথা ততটাই আছে 3টে, তাহলে সেই ব্যক্তি সুস্থ থাকবে, তার কোনো রোগ হবে না। যখনই কোনো একটা দোষ সেটা বেড়ে যায়, মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন তার যেটা মানে ক্ষতিকারক মানে ব্যাপার আছে সেটার থেকে সেই রোগটা সৃষ্টি হয়। যেমন ধরুন আপনার যেটাই, এটা হচ্ছে কফা প্রকৃতি, তার মানে আপনি হচ্ছেন কফ প্রকৃতির একজন ব্যক্তি, আপনার মধ্যে কফের ব্যাপারগুলো বেশি থাকবে, বেশি উল্লেখযোগ্য থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্স, মিউকাস হয়ে যাওয়া বেশি চান্স, এগুলো কিন্তু সর্দি কাশি এগুলো বেশি থাকবে। তাহলে এটা কি, আমার এমন কিছু করতে হবে ট্রিটমেন্ট যার জন্য এই যে আপনার কফের যে মাত্রাটা সেটা যাতে শরীরে বেড়ে না যেতে পারে, সেই ট্রিটমেন্টটা কিন্তু আয়ুর্বেদ করে। করে কি করবে, 3টেকে আবার ব্যালেন্স করে দেবে। যখনই 3টে ব্যালেন্স হয়ে যাবে তখন দেখবেন আপনার আর নিঃশ্বাসের কষ্ট সব সময় হচ্ছে না, আর সব সময় ধরে ওষুধও খেতে হচ্ছে না। এটার জন্য আপনার কিন্তু একবার আসতে হবে আমাদের কাছে, এসে ডাক্তারবাবুদের আমাদেরকে দেখাতে হবে, দেখিয়ে প্রপার ট্রিটমেন্টটা কয়েকদিন ধরে করতে হবে, ঠিক আছে? মোটামুটি কিছুদিন করলে দেখা যাবে যে এই প্রবলেমটা আপনার আস্তে আস্তে কমতে কমতে এক জায়গায় ঠিক হয়ে গেছে। কিন্তু যদি আপনি এটা ফেলে রাখেন দিনের পর দিন, ওই যে কফ প্রকৃতিতে আপনার মধ্যে যেটা কফের মাত্রাটা ওটা আরো বাড়তে থাকবে, তাহলে ত্রিদোষের একটা দোষ আপনার খুব বেড়ে যাচ্ছে, তখন ওই রোগটা কিন্তু আপনাকে আরো মানে জড়িয়ে ধরবে, আপনাকে আরো কষ্ট দেবে, আপনার ক্ষতি আরো করবে। তখন একটা টাইমে যখন বয়স অনেক বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে যে আপনি কিন্তু তখন আর নিঃশ্বাস নিতেও কষ্ট হবে, এমনকি মানুষ বলে যে আমার বেঁচে থাকতে পারছি না, এতটা কষ্ট। তাই যাতে ওরকম কন্ডিশনে না যায়, তাড়াতাড়ি এসে আমাদের কাছে একবার দেখিয়ে নেন। বাহ, আমাদের হেল্পলাইন নাম্বারটা লিখে নিন 9830235527 অথবা 37। টিভিতে দেখুন লাল বক্সে দেওয়া আছে। আমি এবার চেম্বারগুলো একটু বলে দিই, তারপর আমরা একটু ইন্টারভিউ পার্টে যাব, পেশেন্টরা কে কেমন আছেন কি বলছেন একটু শুনে নেব। আপনারা আমাদের কলকাতায় চেম্বার পাচ্ছেন ল্যান্সডাউন হচ্ছে দক্ষিণ কলকাতায়, শিশু মঙ্গলের অপোজিটে আমাদের ল্যান্সডাউন চেম্বার দক্ষিণ কলকাতায়, যেটা আপনারা বালিগঞ্জ ফাঁড়ি দিয়ে আসতে পারবেন, হাজরা দিয়ে আসতে পারবেন, আবার এদিকে দেশপ্রিয় পার্ক দিয়েও আসতে পারবেন।
আচ্ছা, খিদিরপুরে চেম্বার নিয়মিত আছে, হাতিবাগানে আছে, আমতলা হচ্ছে বেহালা, জোকা, ঠাকুরপুকুর, তারপরে আমতলা, যেখানে দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবারের প্রচুর মানুষ আসেন আমতলায়। আচ্ছা, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, রেগুলারলি সপ্তাহে চেম্বার হচ্ছে 3 দিন করে মধ্যমগ্রামে। হাওড়াতে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে আমাদের চেম্বার। এবার আমি রিসেন্ট এই মাসে কোথায় কখন চেম্বার একটু বলে দিই, কোন ডাক্তারবাবু থাকছেন একটু জেনে নিন। বনগা চেম্বার, বনগাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপে থাকবেন ডক্টর এস ভাদুরী। এর পাশাপাশি দুর্গাপুরে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ডক্টর বি শর্মা দুর্গাপুরে থাকছেন। কুচবিহার চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দিল্লিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, দিল্লিতে ডক্টর বি শর্মা। আচ্ছা, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে থাকবেন অবশ্যই কিন্তু ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, আরামবাগে ডক্টর এ হালদার। এর পাশাপাশি আপনারা পাবেন আগরতলাতে ডক্টর বি শর্মাকে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন আপনারা, এবং আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা থাকবেন, আলিপুরদুয়ার, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, ডিব্রুগড়ে। আচ্ছা, আমাদের সিএমডি যিনি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা ডিব্রুগড়েও থাকছেন। ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকছেন। এগুলো হলো আমাদের এপ্রিলের বিভিন্ন চেম্বার। আপনারা কিন্তু নাম লিখিয়ে নিন, সবাই যেখানে সুবিধা আপনারা এসে দেখা করুন। হেল্পলাইন নাম্বার আরো সকাল 10টা থেকে রাত 10টা ফোন খোলা, কথা বলে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, চলে আসুন নির্দিষ্ট চেম্বারে। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় আমাদের চুল এবং হেয়ারের জন্য, ত্বকের জন্য, হেয়ার এবং স্কিনের জন্য কিন্তু লাইলিগেন্স, যেটি হাউস অফ এনবিপি একটা উইংস, সেখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আপনারা পাচ্ছেন চুলের এবং স্কিনের। লাইলিগেন্সের বিভিন্ন প্রোডাক্ট আপনারা পাবেন। কোথায় কোথায় এপ্রিলে বাইরে কোথায় চেম্বার, কোন ডাক্তারবাবুরা থাকছেন সব বলে দিলাম। সব ডাক্তারবাবুরাই ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা আমাদের এনবিপি গ্রুপে রয়েছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পঞ্চকর্মা ট্রিটমেন্টও হচ্ছে বিভিন্ন চেম্বারে বা ক্লিনিকে বা সেন্টারে। আপনারা এনবিপির সঙ্গে যুক্ত হয়ে যান, অনেক মানুষ ভালো আছেন, আপনারাও ভালো থাকবেন। আজকে ওয়ার্ল্ড হেলথ ডে, তাই স্পেশাল এপিসোড, অনেক সুপরামর্শ পাচ্ছেন ঘরে বসে টিভির পর্দায়। এবার আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউ পার্টে যাব। পেশেন্টরা কে কেমন আছেন, এনবিপিতে এসে কি বলছেন, সেগুলো তো শোনানো দরকার। চলুন আমরা শুনি, তারপর আবার আমরা লাইভে ফিরবো স্টুডিওতে। রেগুলার প্রোগ্রাম দেখছেন, সোশ্যাল মিডিয়াতেও প্রোগ্রাম আছে, আপনারা খুললেই পাবেন ফেসবুক, ইউটিউবে এবং টিভি চ্যানেলে তো নিয়মিত প্রোগ্রাম দেখছেন আপনারা এনবিপির। ডাক্তারবাবুরা কিন্তু এসে আমাদের স্টুডিওতে লাইভ করেন। লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই সচেতন হতে পারছি আমাদের স্বাস্থ্য সম্বন্ধে। এবার একটু ইন্টারভিউ পার্টে যাই, আবার স্টুডিওতে ফিরছি, সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম?
ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই গাড়ি ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসেছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? ফিরে এলাম স্টুডিওতে আমরা। অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে আছেন লাইভ প্রোগ্রামে, ডক্টর এস ভাদুরীও আছেন। আচ্ছা, একটু দেখে নি ফোনে কে আছেন। ডক্টর ভাদুরী আরেকজন এসে গেছেন। আর আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি পিয়ালি সরকার বলছি, মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। আমার দিদি, বড় দিদি, হ্যাঁ, ওর না ভীষণ পায়ে ব্যথা। আচ্ছা, মানে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটতে পারে না। তার সাথে আবার কোমরে, কোমর ওপর থেকে পিঠ পর্যন্ত ব্যথা হয়। হ্যাঁ, তো পেনকিলার খায়, ব্যথা একটু কমে, আবার ব্যথাটা হয়। মানে হাঁটতে পারে না, উঠে দাঁড়াতে পারি না, তখনই পায়ের মধ্যে ভট 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 আওয়াজ হয়। খুবই কষ্ট হচ্ছে, মানে পা ব্যথায়। হ্যাঁ, বেরোতে পারছি না, মানে কোথাও যেতেও পারছে না, এরকম একটা হচ্ছে। হ্যাঁ, অনেক তো পেনকিলার খেয়েছে, এখন যদি ডাক্তারবাবু অ্যাডভাইস করেন তাহলে সেটা ভালো হবে, সেটা কন্টিনিউ চলে যাবে। ঠিক আছে। দিদির বয়স কত? হ্যাঁ, দিদির বয়স কত? বয়স এই 47, 46। মানে আপনার দিদির বয়স 47 বলছেন তো? হ্যাঁ, দিদির বয়স বলছেন তো? 46। আচ্ছা, আর এখন যে ব্যথা হচ্ছে ওটা কি হাঁটা চলা করলে ব্যথা হয়, না বসে থাকলে, শুয়ে থাকলেও ব্যথা হয়? ওই হাঁটু থেকে পুরো পা পর্যন্ত। না, বলছি ওটা কি
হ্যাঁ ওটা কি হাঁটাচলা করলে ব্যথা হয় নাকি বসে শুয়ে থাকলেও ব্যথা হয়? হ্যাঁ হাঁটাচলা করলেও হয়, এমনিতেও হয়। এমনিতেও হয়। হঠাৎ করে উঠতে গেলে হ্যাঁ, হ্যাঁ। মানে তো ওটা ফিল তো ঠিক, আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। বলে দিচ্ছেন, শুনুন। হ্যাঁ, দেখুন, যে ব্যাপারটা হচ্ছে হাঁটতে গেলেও ব্যথা হচ্ছে, মট করে উঠছে, তারপরে ধরুন সিঁড়ি দিয়ে নামা ওঠা করে বা হাঁটাচলা করলেও ব্যথা হচ্ছে, এইটা কারণ হচ্ছে ওখানে হাড় ক্ষয় হয়েছে। এটাকে আমরা যেটা বলি অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আছে, এক্স-রে করলে বোঝা যাবে যে ওখানে অস্টিও আর্থ্রাইটিস হয়েছে। সাধারণত এই লক্ষণগুলো অস্টিও আর্থ্রাইটিস এরই হয়। তো মহিলাদের কি হয়, এই যে বয়সটা বললেন, এটা মেনোপজ বা প্রি মেনোপজের টাইম, মানে পিরিয়ডসটা বন্ধ হওয়ার আগে বা পিরিয়ডসটা হয়তো অনেকের বন্ধ হয়ে যায় এই টাইমে। সেই সময় কি হয়, হাড়গুলো খুব দুর্বল হয়ে যায়, হাড়ের মধ্যে যে শক্তি, হাড়ের যে ক্ষমতা সেটা কমে যায়। ঠিক আছে, অস্টিওপোরোসিস বলে সমস্যাটা, সেটা দেখা দেয়। ওটা হলে কি হয়, হাড় দুর্বল হয়। আর তখন যদি দেখা যাচ্ছে হাড়ের মধ্যে চাপ বেশি লাগছে, হাড়ের মাঝখানের যে তেল ভাবটা, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, ওইটা কমে গেছে, হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে, সেই সময় হাড় কিন্তু ক্ষয় হয়। এবং এই ক্ষয় যেহেতু হচ্ছে, তখন উঠতে গেলে, হাঁটতে গেলে, নড়তে গেলে, সিঁড়ি দিয়ে চড়তে গেলে সব সময় কিন্তু ব্যথা লাগবে। এবং যত বেশি ক্ষয় হতে থাকবে তত বেশি ব্যথা লাগবে। এবার তাহলে কি এর জন্য কি করা যাবে? ব্যথার ওষুধ খেয়ে এটাকে কমানো যাবে না। রোগটা কমাতে গেলে আপনার কিন্তু অবশ্যই একটা চিকিৎসা করাতে হবে। চিকিৎসাটা কি? এমন একটা চিকিৎসা করাতে হবে যেই চিকিৎসাটায় আপনার যে হাড়টা ক্ষয় হচ্ছে সেটা কন্ট্রোল হবে, মানে আর যাতে ক্ষয় না হতে পারে, এবং যতটা সম্ভব সেটাকে আবার ঠিক করে রিপেয়ার করা। দ্বিতীয়ত কাজটা কি করতে হবে, যে এই যে ফ্লুইডটা কমে গেছে, ভেতরের যে কি বলবো, যে রসটা কমে গেছে পায়ের জয়েন্টের, সেই জয়েন্টের রসটা যাতে বাড়ে তার জন্য ট্রিটমেন্ট করাতে হবে। তার পাশাপাশি হাড়ের যে শক্তি কমে গেছে, হাড়ের ভিতরের যে মজ্জাটা, সেটা যখন কমে যায় তখন হাড় ভুঙুর মতো হতে থাকে, সেটাকে যতটা সম্ভব বাড়াতে হবে। এগুলো কিসে হবে? এগুলো পেন কিলার খেয়ে হবে না। এগুলোর জন্য আপনার আয়ুর্বেদ প্রপার ট্রিটমেন্ট করতে হবে, যে গোড়ায় গিয়ে ওষুধগুলো কাজ করবে, একদম ভেতর থেকে সেই জিনিসটাকে সারিয়ে দেবে। যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার দিদি কিন্তু সুস্থ হয়ে গেছে। তার জন্য কি করতে হবে, আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলবেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হেল্পলাইনে একবার ফোন করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, চলে আসবেন, এসে দেখাবেন। আমাদের ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে প্রপার গাইডেন্স দেবে, প্রপার ট্রিটমেন্ট করবে, যার ফলে আপনি কিন্তু এটা বেনিফিট পাবেন। এখানে কি হয়, আমাদের এখানে কেন আসতে বললাম, আমাদের এখানে পঞ্চকর্মা থেরাপিটা হয়, একটা স্পেশাল ট্রিটমেন্ট, যেটা ওষুধ শুধু নয়, আরো কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো করে এই পঞ্চকর্মা থেরাপি দিলে একজন ব্যক্তি কিন্তু অনেক কঠিন সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারে। বাহ। এবং আমাদের মাসাজও হয়, এত বিভিন্ন অয়েল মাসাজ, যেরকম ব্যথা যন্ত্রণা অনেক মানুষ নিচ্ছেন। পঞ্চকর্ম তো টক্সিন ফ্রি করেই দিচ্ছে বডি, আবার প্রয়োজনে কিন্তু আপনারা যোগা, প্রাণায়াম, মেডিটেশন এবং অয়েল মাসাজ, যাকে যেটা প্রয়োজন সেরকমই দিচ্ছেন। পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কন্টিনিউ ফোন পাচ্ছি আজকে আমরা, এই জন্যই কিন্তু ডাক্তারবাবু বললেন। এবং রিপোর্ট বেস্ট ট্রিটমেন্ট হয়, এক্স-রে রিপোর্ট নিয়ে আসলে আরো ভালো হবে। হ্যাঁ, যাদের ধরুন রিপোর্ট আগে করা আছে, ট্রিটমেন্ট করেছেন আগে কিন্তু ভালো ফল পাননি, তার আগের রিপোর্টগুলো নিয়ে আসবেন। এবং আমাদের এখানে যখন ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট শেষ হলেও একটা রিপোর্ট করানো হবে, দেখবেন যে দুটো ট্রিটমেন্টের মধ্যে কতটা তফাৎ। আগে যতটা ক্ষতি হয়েছিল দেখবেন আস্তে আস্তে সেই ক্ষতিগুলো কিন্তু সারতে থাকবে। তো এই জন্যই বলবো, ফেলে রাখবেন না রোগটা ব্যথার ওষুধ খেয়ে যদি আপনি চাপা দিয়ে রাখেন, তাহলে একটা টাইমে কিন্তু আপনার অন্য অর্গানও ড্যামেজ হবে, যেটা হচ্ছে লিভার এবং কিডনি। ব্যথার ওষুধে এই দুটো মারাত্মকভাবে কিন্তু এফেক্ট করে। তার জন্যই দেখবেন ডাক্তারবাবুরা বা ধরুন হু থেকে বলে দেয়, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এটাও বলে, ওষুধ কিন্তু মেডিসিন কিন্তু মেডিসিনই হয়। ওটা কিন্তু দেখবেন ওষুধের দোকানে কি লেখা থাকে, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বলে একটা কথা থাকে, তার মানে ওই জিনিসটা একটা কেমিক্যাল দিয়ে তৈরি এবং একটা ড্রাগস হিসাবে ইউজ হয়, যেটা যার দরকার তাকেই দেওয়া যাবে, যার জন্য উপযুক্ত তাকেই দেওয়া যাবে, এবং তার কিছু সাইড এফেক্টস থাকে। সেটা কে বুঝবে? একজন যিনি অ্যালোপ্যাথি প্র্যাকটিশনার, সেই বুঝবে। সে যদি না দেয়, আপনি গিয়ে নিজে নিজে খেয়ে নিলেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবেই।
তিনি লিখে দিলেন 5টা, আপনি খেলেন সারা জীবন, আপনার ক্ষতি হবে। তার জন্য ওটা যদি অ্যাভয়েড করতে হয়, ওরকম আমি রাসায়নিক কিছুর দিকে যদি না যেতে চাই, আমি হার্বাল ট্রিটমেন্ট করাতে চাই, ন্যাচারাল ট্রিটমেন্ট করাতে চাই, তাহলে বলবো আপনার কিন্তু আয়ুর্বেদে আসতে হবে, যেটা কিন্তু একদম গোড়া থেকে রোগটাকে সারাতে পারবে। তাই বলবো একটা কথাই, যে ট্রিটমেন্ট করতে হলে তাহলে তাড়াতাড়ি করুন, তাহলে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে আটকানো যাবে, ফার্দার যাতে আর বেশি ক্ষতি না হতে পারে সেটাকে কন্ট্রোল করা যাবে, রোগটাকে কমিয়ে আস্তে আস্তে কিন্তু ঠিক করা যাবে। আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারটা রয়েছেই, তাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। আর আপনারা হেল্পলাইনে ফোন করুন 9830235527 অথবা 37। কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে চেম্বার, আর হাওড়াতে শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, হাওড়াতেও চেম্বার। আর বাকি চেম্বার এপ্রিলে কোথায় কোথায় আমি সব বাইরের চেম্বারগুলো বলে দেবো। আপনারা অনেকেই ফোনে আসছেন, একটু সঙ্গে থাকবেন, আমাদের কথা শেষ হলে আপনাদের ফোনগুলো আমরা নেব অবশ্যই। আর ভালো থাকার উপায় নিয়ে আজকে বলছেন ডক্টর ভাদুরী আমাদের অনুষ্ঠানে। আমাদের ভালো থাকার উপায়গুলো, খাদ্যাভ্যাস, এক্সারসাইজ সবটাই জানবো ওয়ার্ল্ড হেলথ ডে। আচ্ছা, একজন আছেন, একটু দেখে নি কে আছেন বলুন তো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, কে বলছেন আপনি? হ্যাঁ, ঝুমা দত্ত। ঝুমা দত্ত বলছেন? মায়ের ব্যথা বলছেন। আচ্ছা, মায়ের পায়ে ব্যথা, ঘাট থেকে কোমর অবধি। আচ্ছা, পিঠ ঘাড় নিয়ে পুরোটা ব্যথা, তাই তো? ঠিক আছে, কতদিন ধরে হচ্ছে? আচ্ছা, কোনো চিকিৎসা করিয়েছেন? ডাক্তার দেখে কি বল? ডাক্তার কেন করাননি? চিকিৎসা করাননি কেন? মাকে ফেলে রেখেছেন কেন আপনি? ফেলে রাখলে তো কোনো উপায় বেরোবে না। আপনি যদি মাকে চিকিৎসা না করান তাহলে মা সুস্থ হবে কিভাবে, তাই না? একটা কাজ করুন, আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, হেল্পলাইন নাম্বারে একটা কল করুন, কল করে আপনি আমাদের কাছে দেখাতে আসুন, ঠিক আছে? দেখালে হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বেলেঘাটা। বেলেঘাটা, তার মানে খিদিরপুর, ল্যান্সডাউন, হাতিবাগান, যেখানে সুবিধা হয়। হ্যাঁ, আপনি ল্যান্সডাউন আসতে পারেন, খিদিরপুর আসতে পারেন, হাতিবাগান আসতে পারেন, যেটা আপনার সুবিধে। হেল্পলাইনে হ্যাঁ, ঠিক আছে, সেখানেই আসুন, আর দেরি করবেন না, ঠিক আছে? পরের দিন যখন আপনি আমাদেরকে টিভিতে কথা বলবেন, আমরা এটাই আশা করব যে আপনি মাকে নিয়ে এসে দেখিয়ে সুস্থ করেছেন, তারপরে আপনি আমাদেরকে ফোন করে বলছেন ডাক্তারবাবু আমাদের উপকার হয়েছে, ঠিক আছে? এর জন্য কিন্তু মাকে, হ্যাঁ, মায়ের সুগার প্রেশার আছে। ঠিক আছে, যখন আপনি আসবেন সব ব্যাপারটাই আলোচনা করবেন আমাদের সাথে, ঠিক আছে? তখন দেখে যেটার চিকিৎসা করা দরকার অবশ্যই আমরা কিন্তু সবগুলোরই ট্রিটমেন্ট করব। মায়ের বয়সটা কত এখন? বয়স কত? 66। ঠিক আছে, আর ফেলে রাখবেন না, একটু নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে আসুন। তো খাদ্যাভ্যাসের কথা বলেন, এবার একটু হাঁটা চলা, এক্সারসাইজ। একদম, সেখানে একটা আমাদের ব্যাপার রয়েছে। আজকাল যেহেতু আমাদের লাইফস্টাইলটা খুব খারাপ ভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে আজকাল মানুষ বসে বসেই কাজ করছে ঘন্টার পর ঘন্টা, তার জন্য কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। তার মধ্যে প্রথম একটা রোগ যেটা আমাদের ওজন বেড়ে যাচ্ছে, পেটে চাপ পড়ে, নিঃশ্বাসের কষ্ট হয়, এইগুলো হচ্ছে। আরেকটা বড় রোগ হওয়ার চান্সেস থাকে, সেটা হচ্ছে পাইলসের সমস্যা। এই যে অতিরিক্ত আমাদের কিন্তু অ্যানাসের মধ্যে বা ধরুন আমাদের যে মলদ্বারের ওপরে চাপ পড়ছে, শরীর ভারী হয়ে গেলে কি হয়, আরো বেশি চাপ পড়ছে, এবং দেখা যাচ্ছে আমরা গাড়ি ঘোড়া বেশি চড়ছি, হাঁটাচড়া একদম বন্ধ, সেখানেও কিন্তু আমাদের মলদ্বারের চাপ পড়ছে। এখান থেকে কিন্তু পাইলসের সমস্যাগুলো বাড়তে থাকে, অনেকের কিন্তু আস্তে আস্তে পাইলস হয়ে যায়। তারপরে আবার একটা প্রবলেম হয়, বসে থাকলে আমাদের কিন্তু বডির থেকে টক্সিন বেরাতে পারে না, কারণ আমরা ঘামছি না। ঘরে এসি, বাইরে এসি, সব জায়গায় এসি থাকাকালীন কি হচ্ছে, আমাদের কিন্তু শরীর থেকে ঘামের মাধ্যমে কিন্তু টক্সিন বেরোচ্ছে না, জলের টেস্টটা পাচ্ছে না বলে জল কম খাচ্ছি, জল না খেলে ইউরিন পাস হবে না। এই আফটার অল আমরা কিন্তু একটা গোলক ধাঁধার মধ্যে আটকে যাচ্ছি এবং আমরা অসুস্থ হয়ে পড়ছি। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিন্তু প্রপার ব্যায়াম করতে হবে, যোগাসন করতে হবে, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে। এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে ওভারঅল কিন্তু আমাদের ব্যায়াম হলো এবং আমরা অনেক ভালো সুস্থ থাকবো। কে আছেন? হ্যালো
হ্যালো হ্যালো, টিভির ভলিউমকে মানে যদি বাড়ানো থাকে ফোন কিন্তু কেটে যাবে। আপনারা যখনই ফোন করবেন প্লিজ টিভির কাছ থেকে দূরে চলে যাবেন বা টিভির ভলিউমটা মিউট করে নেবেন, তা নাহলে শুনতে পাবেন না, আমরাও শুনতে পাবো। একদম আপনাদেরকে একটা রিকোয়েস্ট পলিউশন হবে। হ্যাঁ, আপনারা যে যখন ফোনে কথা বলবেন টিভিটাকে বন্ধ না করলে আমাদের কেটে দিতে হবে, বাধ্য হবে, কারণ আপনার জন্য আরো 5 জন লোক কিন্তু প্রোগ্রামটা ফলো করতে পারছে না। আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য টিভির প্রোগ্রামটা হচ্ছে। এবার আপনি যদি ওইভাবে ফোন করে কথা বলতে থাকেন, ডিস্টার্ব করেন, তাহলে আরো 5 জন যারা নিজেদের সময় এখানে মানে দিচ্ছেন যে শোনার জন্য, তাদের বিরক্ত হবেন। তাই সেটা করবেন না। ফোন করবেন, আমরা রিসিভ করব, আপনি চুপ করে থাকবেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে বলবো, হ্যাঁ তখন কথা বলবো। ঠিক আছে, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি কি, হ্যাঁ আমি রিনিউয়াল বলছি, আমার সেই মাথায় টিউমার ধরা পড়েছে, সেটার বিষয়ে আমি জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? বাতকুল্লা থেকে বলছি। কোথা থেকে? বাতকুল্লা। বাতকুল্লা, নদিয়া। আচ্ছা, মাথায় টিউমার হয়েছে। মাথায় টিউমার, বয়স কত? 30 বছর। 30 বছর বয়স, মাথায় টিউমার হয়েছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, ব্রেন টিউমার। ওনারা অপারেশন করতে বলেছে, আমার ছোট বাচ্চা আছে, তার জন্য আমরা মানে এতটা রিস্ক নিতে চাচ্ছি। এখন কি সমস্যাটা হচ্ছে? সমস্যা বলতে গেলে ব্যথা হয়। ব্যথা হয়, আর আমার খুব যন্ত্রণা হয়। গা বমি টমি করে? না, গা বলে না, বমি হয় না। আচ্ছা, যন্ত্রণা হয় কি? ওটা কি সারাক্ষণই যন্ত্রণা হচ্ছে, না যদি একটু মানসিক সময়তে যখন একটু কাজের চাপ পড়ছে বা মানসিক চাপ পড়ছে? ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না মা, কোনো ভয় নেই। ঠিক আছে, আপনি একবার আমাদের কাছে আসুন। ঠিক আছে, আপনার কাছাকাছি যে চেম্বারটা আছে জেনে নিন, সেখানে আসুন। সব আগের যে রিপোর্টগুলো আছে ওগুলো নিয়ে আসবেন। এমআরআই বা সিটি। কৃষ্ণনগরেও চেম্বার আছে আমাদের, বিভিন্ন জায়গায় চেম্বার। আপনি হেল্পলাইন নাম্বারটা, হ্যাঁ আপনি হেল্পলাইনটা লিখুন। ডাক্তারবাবু যেটা বলছেন টিভিতে দেখুন, হেল্পলাইন টিভিতে দেখুন, হলুদ রঙের যে নাম্বারগুলো লেখা আছে, একটা লাল বক্স, হ্যাঁ ওই দুটো নাম্বার লিখে নিন। ঠিক আছে, এখনই ফোন করুন এবং ওখানে একটা ফোন করে বলুন যে আমি কৃষ্ণনগরে দেখাবো, কবে যাব, আমার নামটা লিখে দিন। ঠিক আছে, এবং সেই দিন সব রিপোর্টগুলো নিয়ে যাবেন। ওই রিপোর্টগুলো দেখে আপনার কিন্তু ট্রিটমেন্ট করা যাবে। আরেকটা কথা বলি, আয়ুর্বেদে কিন্তু এরকম অনেক ট্রিটমেন্ট হয়। এরকম টিউমার আছে, ফাইব্রয়েড আছে, সিস্ট আছে, এরকম অনেক কিছুর কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে, যেগুলো হয়তো ডাক্তারবাবুরা বলেছেন যে অপারেশন ছাড়া উপায় নেই। আমি আগে কেন তাহলে অপারেশনের দিকে যাব, যদি আমার হাতে সময় থেকে থাকে? এবং অনেক সময় তো অপারেশনের সংসারে কেউ নেই, আমার মা নেই, আমার বাবা বয়স হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার সমস্যা হয় মেয়ে। আমি খুব ভয় পাই যে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটার কথা কি হবে। না ঠিক আছে, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, মাথার উপরে ভগবান আছে। ঠিক আছে, আর আপনাকে সাহায্য করার জন্য আপনার পাশে আমরা রয়েছি। দেরি করবেন না, দেরি করবেন না, কারণ ওই অনুদ্যুততে নাম্বার কি আছে, ওই নাম্বারে আমার বুক করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব বলে দেবেন। আপনি ওখানে ফোন করুন, আমরা তো টিভিতে প্রোগ্রাম করছি, ওখানে ফোন করুন, ওরা সব বলে দেবে। খারাপ লাগলো শুনে, 6 বছরের বাচ্চা, যেটা ডাক্তারবাবু বললেন, আমিও বলে অনেকেই অপারেশনে ভয় পান, তার থেকে দেখুন অপারেশন তো একটা শেষ কথা। আমি যদি তার আগে যদি আমার কোনো ব্যবস্থা থাকে বা কোনো একটা উপায় থাকে, আমি তো চেষ্টা করতেই পারি। অনেকে আমাদের এখানে দেখা যাচ্ছে পাইলস ফিস্টুলা নিয়ে আসছে, দুবার একবার অপারেশন করে নিয়েছে, তারপরেও আসছে। তাহলে যদি অপারেশনে ওটা সেরে যেত, তাহলে কেন আসতে হবে? অনেকে এসে বলছে, আপনি বলেন এমআরআই রিপোর্টটা পারলেন, হ্যাঁ সিটি স্ক্যান বা এমআরআই যেটা হয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আসবেন। যদি না করা থাকে তাহলে পরে আমরা দরকার হলে করিয়ে নেব, কিন্তু যদি থাকে নিয়ে আসবেন, তাতে আপনার সুবিধা হবে আমাদের কন্ডিশনটা বোঝাতে। ঠিক আছে, তো এটাই বলবো যে অপারেশনটা শেষ কথা। যদি তার আগে কোনো পদ্ধতি থাকে যেটা দিয়ে অপারেশন ছাড়া একটা রোগকে সারানো যায়, তাহলে আগে কি ওটা চেষ্টা করা উচিত নয়? সেটাই কিন্তু আয়ুর্বেদ রয়েছে। আয়ুর্বেদে এরকম প্রস্টেটের সমস্যা
সমস্যা বলেছে অপারেশন করতে হবে, সেই ব্যক্তিরা ভয় পেয়েছে, অনেকে বলেছেন আমি করাতে চাই না। সবাই তো অপারেশনটাকে মানে ভালোবাসে না বা পছন্দ করে না, বা অপারেশনের অনেক সাইড এফেক্ট মানুষ দেখতে পায়, তার জন্য ভয় পায়, একটা ভীতি সবসময় থাকবে। এবং তার জন্যই আগে যদি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে ঠিক করা যায়, আর সেখানে আমাদের আয়ুর্বেদে এনবিপিতে এসে অনেক মানুষ কিন্তু দেখেছি এইসব রোগ নিয়ে এসছে এবং তারা সুস্থ হয়ে গেছে। তো আপনারও যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনিও আসতে পারেন, কোনো প্রবলেম নেই। শুধু ডিলে করবেন না, যত ডিলে করবেন রোগটা বাড়বে এবং সময়টা আপনার কমতে থাকে সেই রোগটা সারানোর। তাই জন্য যত কঠিনই রোগ হোক একবার বলবো এসে দেখুন, ট্রিটমেন্টটা করুন, আমাদের সাথে কথা বলুন। আপনার যদি কথা বলে মনে হয় এখানে ট্রিটমেন্ট করানো উচিত, এখানের ওষুধ খাওয়া উচিত, সেই ট্রিটমেন্টটা আপনি কন্টিনিউ করুন। কিছুদিন করলেই দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা কমতে থাকবে। কৃষ্ণনগরে কিন্তু আমি বলে দিই আমাদের ডক্টর হালদার থাকছেন কৃষ্ণনগরে, আপনি ইমিডিয়েট নাম লিখিয়ে নিন। হ্যাঁ, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকবেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, যেটা বললাম কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকবেন, দিল্লিতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন আপনারা। আচ্ছা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে আপনারা কিন্তু পাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, আরামবাগেও ডক্টর এ হালদারকে পাচ্ছেন। এপ্রিলের এই চেম্বারগুলো আপনারা নোট করে নিন, কিন্তু বাইরে কলকাতা হাওড়ার বাইরের চেম্বারগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, আরামবাগেও ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আলিপুর দুয়ারে পাবেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে আপনারা নিয়মিত পাচ্ছেন। কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম রেগুলার আপনারা দেখে অভ্যস্ত, 3 বার করে অনুষ্ঠান নিয়মিত, টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব সর্বত্র প্রোগ্রাম পাচ্ছেন। কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে রেগুলার চেম্বার, হাওড়াতে শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে আমাদের রেগুলার চেম্বার। ডাক্তারবাবু, এবার আসি, আপনি আজকে ওয়ার্ল্ড হেলথ ডেতে বলছেন ভালো থাকার উপায়গুলো, তো এই যে হাঁটাহাঁটি, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এটারও নিশ্চয়ই একটা, বা সাঁতার যারা করেন, যোগা, প্রাণায়াম, মেডিটেশন তো বললেনই, মেন্টাল পিসটাও আমাদের খুব দরকার। একদম, আমাদের যদি দেখা যাচ্ছে যদি আমাদের মেন্টাল পিস না থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে হরমোন তার কিন্তু বিকৃতি ঘটে, সেটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। এবং যখন আমাদের হরমোন ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু দেখা যায় আমাদের বিভিন্ন সমস্যাগুলো বাড়তে থাকে। তাই জন্য আমাদের তাহলে মেন্টাল পিসটা আমরা পাবো কিভাবে? প্রথম কথা, আমাদের কয়েকটা বিষয় থাকে, যারা আমরা ধরুন অ্যাডাল্ট হয়েছি তাদের মধ্যে কয়েকটা বিষয় থাকে যেগুলো মেন্টাল পিস আমাদের নষ্ট করে। প্রথম যেটা, আমার কর্মক্ষেত্রে যদি আপনার মেন্টাল পিস না থাকে তাহলে আপনি কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবেন না, আপনার কাজে ব্যাঘাত ঘটবে, আপনার উন্নতিতে বাধা আসবে সেখানে, কারণ আপনি কাজের যে আপনার কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হবে। এই যে ব্যাপারটা নিয়ে আপনি তখন টেনশন করা শুরু করবেন, তখন কিন্তু আপনার হরমোনাল চেঞ্জ আসবে। হরমোনাল চেঞ্জ আসলে আপনি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হবেন, আপনি খিটখিটেও হয়ে যেতে পারেন, আপনার মুডটা চেঞ্জ হবে। এর এফেক্টটা কোথায় গিয়ে পড়বে? আপনার বাড়িতে। ধরুন আপনি একজন ম্যারিড মানুষ, আপনার ফ্যামিলি রয়েছে, ওয়াইফ রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, এই যে আপনি যে এখানে যে মুডটা খারাপ হয়ে বাড়িতে ফিরছেন, সেখানে অনেকের কথা আপনার তখন অপ্রিয় লাগবে, তখন আপনি কিন্তু রিয়্যাক্ট করে ফেলবেন। রিয়্যাক্ট করলে সেখানে একটা পারিবারিক অশান্তি তৈরি হবে এবং সেই পারিবারিক অশান্তিটা কিন্তু আপনার আবার ক্যারি ফরওয়ার্ড করে পরের দিন আপনার অফিসের কাজে গিয়ে হ্যাম্পার হবে। এইগুলো সব চেইন রিঅ্যাকশন। তার মানে আপনার কি করতে হবে? প্রথম কথা, যে নিজের কাছে নিজের একটা মাইন্ডসেট করতে হবে যে আমি ওই কোনো একটা সিচুয়েশন আসলে সেটার সমাধান খুঁজে বার করব, সেটা নিয়ে প্যানিক করব না, টেনশন করব না। যে কেউ, আমি হই আপনি হই, যে ওটা নিয়ে টেনশন করবে, প্যানিক করবে, অটোমেটিক সে কিন্তু সেই গোলক ধাঁধায় হারিয়ে যাবে। তখন কিন্তু আমাদের প্রবলেম একটার পর একটা আমাদেরকে গ্রাস করবে।
মানসিকভাবে যদি আমরা যদি হ্যাপি না থাকি, অটোমেটিক আরেকটা মানুষের আর্থিক ব্যাপার থাকে, সেটা তো মানুষ অখুশি থাকে, তাহলে আমার টাকা নেই বললে হবে না, আমার খুঁজে বার করতে হবে টাকাটা আমি কিভাবে আমার জোগাড় করতে পারি, সেইটাকে আমার ব্যবস্থা করতে পারি, আমার উন্নতি কিভাবে করতে পারি, সেটার জন্য সমাধান খুঁজতে হবে। এবং মনকে ঠিক রাখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে প্রাণায়াম এবং মেডিটেশন। এই দুটো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর মন দুটোই ঠিক থাকবে। এবং আমাদের যে আজকাল বলা হচ্ছে যে বেশিরভাগ ডিজিজগুলো সাইকোসোমেটিক, মানসিক থেকে শারীরিক, মানে মনের থেকে শরীরের উপরে খারাপ এফেক্ট করে, সেই ব্যাপারটা কিন্তু তখন ঠিক হয়ে যাবে। এবং চতুর্থ ব্যাপারটা আমি একটা বলবো যে আমাদের যে ঘুমটাকে ঠিক রাখতে হবে। ঘুমের সময়টা হচ্ছে আমার শরীরকে এবং আমার মনকে রেস্ট দেওয়া। তখন দেখবেন খুব কয়েকটা অ্যাক্টিভিটিসই হয়, হয়তো আমরা কাত হচ্ছি, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের হার্ট চলছে, আমাদের ব্রেন চলছে, এই কয়েকটা ফাংশনই কিন্তু তখন হয়। আর সব অর্গানগুলো তখন কিন্তু রেস্টে থাকে, আমাদের স্টমাক তখন রেস্টে থাকে, লিভার তখন রেস্টে থাকে, বিভিন্ন অর্গানগুলো আমাদের রেস্টে থাকে। সেই সময় কি হয়, আমাদের শরীরের রিপেয়ার হয় এবং আমাদের পরের দিনের জন্য আমাদের এনার্জি সংগ্রহ করে রাখে বডি, যাতে পরের দিন সকালবেলা উঠলে আমি আবার তরতাজা একজন ব্যক্তি হয়ে উঠে সব কাজকর্ম আমাদের করতে পারবো। এইটা যখনই আমাদের ভালো থাকবেন, দেখবেন ঘুম থেকে উঠলে পুরো ফ্রেশ লাগছে, আপনার আনন্দ লাগছে মনটা। এক কাপ যখন আপনি বসে চা খাচ্ছেন, খুব একটা মুডটা খুব সুন্দর লাগছে। এই ব্যাপারটা যখন ঠিক থাকবে, দেখবেন এই চারটে কাজ যদি আপনি ঠিক মতো রেগুলার মেনটেন করতে পারেন, তাহলে আজকের দিনে এই যে ওয়ার্ল্ড হেলথ ডে, এই ওয়ার্ল্ড হেলথ ডেতে এটা একটা প্রমিস করে আপনি শুরু করুন আজকে থেকেই। দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই তফাৎ পাবেন নিজের মধ্যে। দেখবেন অনেক কাজ যেগুলো আটকে গেছিল সেগুলোও হয়ে যাচ্ছে, কারণ আপনার মন ঠিক থাকছে। মন ঠিক থাকলে শরীর ঠিক থাকছে, শরীর ঠিক থাকলে আপনি যে কোনো কাজকে কিন্তু সাকসেসফুল করতে পারবেন। মনটা ভীষণ ভালো রাখার দরকার। যত দিন যাচ্ছে দেখবেন মানুষ কি ক্ষিপ্ত, আশেপাশে দেখতে পাবেন রাস্তাঘাটে, কেন নিশ্চয়ই কোথাও একটা খামতি রয়েছে, কোথাও একটা প্রবলেম রয়েছে, তাই এত ইরিটেটেড, এত ফ্রাস্ট্রেটেড মানুষ। সবাই তো সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না, না? তো সেক্ষেত্রে অনেক মানুষকে অনেক কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয়। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তৎক্ষণাৎ হয়তো খারাপ লাগে, কিন্তু ডিপলি ভাববেন পরে যে নিশ্চয়ই তার কোথাও একটা খামতি আছে, কোনো কিছুর ভালোবাসার অভাব বা কিছু তার আর্থিক সমস্যা, যার জন্য তিনি এত ফ্রাস্ট্রেটেড, এত ইরিটেটেড হয়ে গেছে, আপনার সাথে রাস্তায় খারাপ ব্যবহার করছে। হয়তো আপনি চেনেন না তাকে, আপনার আত্মীয় নন, রাস্তাঘাটে যা ট্রাভেল করছেন দেখতে পান, বা অনেক ক্ষেত্রে পরিস্থিতি এমন দাঁড়ায় আশপাশের মানুষরাও আপনার সাথে খারাপ ব্যবহার করছে। মুডটাকে ঠিক রাখতে হবে, নিজের মুড। তার জন্যই তো প্রাণায়াম, যোগা, মেডিটেশন, এত ভালো সুউপদেশ আমাদের ডাক্তারবাবুরা প্রতিনিয়ত দিচ্ছেন এনবিপির পক্ষ থেকে আমাদের লাইভ প্রোগ্রামগুলোতে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, তাদের রয়েছে সব ডক্টরসরা ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডক্টররা রয়েছেন অ্যাটাচড, অ্যাসোসিয়েটেড উইথ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা তো রয়েছেন, তার আন্ডারে এত ভালোভাবে আমাদের প্রতিষ্ঠান কাজ করছেন এবং সব ডাক্তারবাবুরাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন, চেম্বার করেন, আপনাদের পেশেন্টদের, ভুড়ি পেশেন্টদের দেখে দিচ্ছেন এবং তারপরেও টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা, সুপরামর্শ দেওয়া, এতক্ষণের প্রোগ্রাম টানা আপনারা দেখতে পাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা বারবার বলছি, লিখে নিন। আমাদের হেল্পলাইন নাম্বার টিভিতে আছে, রেড বক্সে ইয়েলো কালার ইউজ করে অ্যালফাবেটগুলো লেখা আছে, নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, 9830235527 অথবা 37। আর সর্বত্র চেম্বার, যার যেখানে সুবিধা আপনারা আসবেন, যোগাযোগ করবেন। আর অবশ্যই যার যা রোগ ব্যাধি চিকিৎসা করান, সুস্থ হয়ে যান। আমরা চাই আপনারা হাসি মুখ ফিরে পান। আর মন সুস্থ, শরীর সুস্থ, দুদিকটাই লক্ষ্য রাখতে হবে। নিজের এবং নিজের প্রিয়জন, আশপাশের পুরো পরিবেশটাকে ভালো রাখতে হবে। আবার আমরা সুসময় সুদিন নিশ্চয়ই পাবো ফিরে। ভবিষ্যতে আমরা পজিটিভলি ভাবি, আমরা ভালো ভাববো, তবেই কিন্তু ভালো কাজ করব এবং ভবিষ্যৎটা ভালো সুন্দর হবে। আজকে সময় শেষ, এবার বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী লাইভ অনুষ্ঠানে। নিয়মিত অনুষ্ঠান দেখুন, হেল্পলাইন নাম্বার খোলা, কথা বলুন। ডক্টর ভাদুরীকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন।